হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছিলাম ক্লাস 9-এর একটি প্রবন্ধ চিঠি, যেটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। তোমাদের আগের দুটো ক্লাসে আমি বলেছি যে স্বামীজি মিস নোবেলকে লেখা চিঠিতে বারবার কিন্তু নারী সমাজের অগ্রগতির সঙ্গে সাহস জুগিয়েছেন এবং ভারতবর্ষের তথাকথিত যে অবস্থা সেটাও কিন্তু বারবার জানিয়েছেন। তিনি বারবার মিস নোবেলকে বলছেন আমাদের যে ভারতবর্ষ সেখানে কতটা পরিমাণে জাতি, ধর্ম, বর্ণ, স্পর্শ এইগুলোর ওপর গোঁড়ামি রয়েছে। সেই গোঁড়ামি থেকে তুলতে গেলে অনেক রকম প্রয়াস কিন্তু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে নিরলস পরিশ্রম করতে হবে। তবে বাধা যতই আসুক না কেন স্বামীজি কিন্তু তাকে তার পাশে থাকার আশ্বাস বারবারই দিচ্ছেন। বলছেন যে যদি তুমি বিফলও হও, যদি তুমি কাজ করতে অসমর্থ হও বা যদি তোমার বিরক্তিও আসে, তা হলেও কিন্তু আমি তোমার সর্বদা পাশে থাকব, এই আশ্বাস কিন্তু স্বামীজি দিচ্ছেন। এবার তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে তিনি বারবার কিন্তু মিস নোবেলকে সাহস যোগাচ্ছেন এবং তার সঙ্গে তাদের যে মিস মুলারের সম্পর্কেও বলেছেন। মিস মুলার একটু রুক্ষ স্বভাবিক এবং খুব অস্থির চিত্ততা। এই দুটো কারণের জন্য মিস মুলার মিস নোবেলের জন্য কলকাতা একটা ভাড়া বাড়ি দেখলেও কিন্তু এবং তার যে বন্ধু বান্ধব ইংল্যান্ড থেকে আসবে তারা ভারতবর্ষে থাকার জন্য এবং ভারতবর্ষের অবস্থার জন্য দেখার জন্য কিন্তু আসছে এবং সেটার জন্যও কিন্তু সে ভাড়া বাড়িটা নিচ্ছে যাতে সবাই একসঙ্গে থাকতে পারে। কিন্তু স্বামীজি কিন্তু বারবারই মিস নোবেলকে বলছেন যে তোমাকে স্বাবলম্বী হতে হবে। মিস মুলার চাইবেই যে তুমি তার সঙ্গে থাকো, কিন্তু তোমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, কারোর ভরসায় কিন্তু থাকা চলবে না। এই উপদেশ বারবার কিন্তু মিস নোবেলের উদ্দেশ্যে স্বামীজি বলেছেন এবং বারবার তাকে সাহস জুগিয়েছেন। তাকে একটা তার যে দৃঢ় সংকল্প, তার ভেতরে যে কেল্টিক রক্ত আছে সেটা মনে করিয়ে দিচ্ছেন যে তার ছোটবেলা থেকে একটা প্রয়াস ছিল মানুষের সেবা করা, মানব সেবা করা। সেই সেবার কাজটা যাতে ভারতবর্ষে করতে পারে, সেই কাজ করতে গিয়ে তাকে যে বারবার বাধার সম্মুখীন হতে হবে, এমনকি তাদেরই সমগোত্রীয় শ্বেতাঙ্গদের থেকেও কিন্তু তার বিভিন্ন রকমের বাধা আসতে পারে, তারাও কিন্তু তার কাজকে সমর্থন করবে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু স্বামীজি বারবার বলে দিচ্ছেন, কারণ এইগুলো এই বাধার সম্মুখীন হতে গেলে তাকে কিন্তু আগেই নিজেকে কিছুটা হলেও প্রিপেয়ার রাখতে হবে। তার জন্য বারবারই তাকে কিন্তু স্বামীজি বলছেন এবং তাকে স্বাবলম্বী হওয়ার কথাও কিন্তু বলছেন। তো আমরা আগের ক্লাসে স্বাবলম্বী হওয়ার যে প্রয়াসটা সেটা স্বামীজি বলেছেন অতটুকুনি পড়েছিলাম এবং মিস মুলারের সম্পর্কেও তিনি কি বলেছেন সেটাও পড়েছিলাম। এর পরের অংশটুকুনি থেকে আজকে আমরা পড়বো এবং পুরোটা আজকে চিঠি কিন্তু শেষ করব। তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু চরিত্র দেখতে পাবো, যে চরিত্রগুলোর সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং এই চিঠির শেষে, প্রবন্ধের শেষে দেখবো তাদের সম্পর্কে লেখা আছে বেশ কিছু তথ্য এবং সেগুলো কিন্তু আমাদেরকে খুব মন দিয়ে পড়তে হবে। তো চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, এরপরে বলছে মিস সোভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সোভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এই দেশীয়দের ঘৃণা করে না। মিস সোভিয়ারের সম্পর্কে আমরা জানবো একটু পরে। তো সেভিয়ারের সম্পর্কে বলছে সেভিয়াররা কি ছিল না, দম্পতি ছিলেন মিস সোভিয়ার। তারাও কিন্তু বেলুড় মঠ স্থাপনের জন্য প্রচুর পরিমাণে অর্থ দিয়েছেন এবং স্বামীজির শিষ্যা তারা দুজনেই, শিষ্যা দুজনেই। তো বলছে মিসেস সেভিয়ার তিনি নারীকুলের রত্ন বিশেষ, তিনি একজন নারীকুল, নারী জাতির একটা রত্ন বিশেষ। এত ভালো, এত স্নেহময়ী তিনি, এত শান্ত স্বভাবের। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এই দেশীয়দের ঘৃণা করে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রায় 95% বা 98% ইংরেজরাই কিন্তু ভারতবর্ষদের বা ভারতবাসীদের কিন্তু একদমই পছন্দ করতেন না। তারা নিজ জাতি, তারা হীন, তাদের কোনো ক্লাস নেই, এই সমস্ত কিছু কিন্তু সবসময় বলতো। তো মিসেস সেভিয়ার বা সেভিয়ার দম্পতিরা কিন্তু এমন একজন মানুষ যারা কিন্তু সাগ্রহে সানন্দে কিন্তু ভারতবাসীদেরকে আগলে নিয়েছে, এদের ঘৃণা করে না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি। বাদবাকি যারা এসেছে তারা বোঝাই যাচ্ছে
যে আমাদের উপর মুরব্বিয়ানা তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ঐক্যতা নষ্ট করে দিয়েছে, আমাদের উপর মানে জাসুসি বলে যেটা, আমাদের উপর সব কিছু চাপিয়ে দিয়েছে। কাজ করার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক মুরব্বিয়ানা কিন্তু করেছে। কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী, কিন্তু তারা মানে কোনো মানুষকে সাহায্য করছে, কিন্তু একটা বড় যে কাজ করবে সেই কাজের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত নেই। তারা কাজ করছে, হয়তো মানুষের সাহায্য করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে একটা পরিকল্পনা, সুপরিকল্পিতভাবে একটা জায়গা তৈরি করা বা সেইভাবে কাজগুলো করব, এরকম কোনো কার্যপ্রণালী কিন্তু স্বামীজির চোখে সেটা ধরা পড়েনি। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো। তা নোবেলকে বলছে যে তুমি যদি আসো তাহলে কিন্তু তোমার যে দৃঢ় সংকল্প আমাদের ভারতবর্ষে এসে ভারতবাসীর উদ্দেশ্যে ইয়ে করা, তো তোমার যে কাজ নিয়ে তুমি কর্মপ্রণালী নিয়ে আসছো, সেই কর্মপ্রণালীতে কিন্তু তুমি সেভিয়ার দম্পতিদের দুজনকেই কিন্তু সঙ্গী হিসেবে বা সহকর্মী হিসেবে পাবে, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা, এবং তাতে কি হবে, তোমারও একটু কাজের ক্ষেত্রে সুবিধা হবে এবং তাদেরও কিন্তু কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তো দেখো বারবার কিন্তু স্বামীজি এটাই বলছেন যে আগে তোমাকে স্বাবলম্বী হতে হবে, কারোর ভরসায় কিন্তু নিজেদেরকে রাখা চলবে না, নিজেকে রাখা চলবে না। তোমাকে মানে বারবার কিন্তু মিস নোবেলকে এই কথাটার উপর তিনি বারবার জোর দিচ্ছেন যে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু কেউই তোমাকে সাহায্য করবে না, এবং কতদিনই বা তুমি কোনো মানুষের ভরসায় থাকবে। তাই বলছে আগে নিজের পায়ে দাঁড়াও। তারপরে দেখো বলছে, আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুই বন্ধু মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতে পরিভ্রমণে আসছেন। কি বন্ধু, তার দুই বন্ধুর নাম কি? মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল, এই দুজনও কিন্তু শরৎকালে কোন সময়ে আসছে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন দেয়, কোন সময়ে ভারতে আগমনের কথা বলা হয়েছে স্বামীজির দুই আমেরিকাবাসী বন্ধু, তখন তোমাদেরকে বলতে হবে শরৎকালে। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, অর্থাৎ এটা এক ধরনের পোশাক যেটা কি করে না, লম্বা একটা কোটের মতো পোশাক হয়, সেই পোশাক কিন্তু পরেছিল হচ্ছে মিস ম্যাকলাউড। তাই তাকে ভালো করে বোঝানোর জন্য বলছে যে প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা যে মহিলাটি ছিল তিনি কিন্তু আমার বন্ধু ছিলেন। মিসেস বুলের বয়স প্রায় 50। এখান থেকে প্রশ্ন আসে শর্ট করতে, মিসেস বুলের বয়স কত? বয়স হচ্ছে 50, এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তিনি কিন্তু আমেরিকায় বহু আমাদের যে স্বামীজি কিন্তু প্রচন্ডভাবে উপকার করেছেন। তারা ইউরোপে এসে এদেশে আসছেন, ইউরোপ হয়ে এদেশে আসছেন। তারা কোন পথ ধরে আসছেন? তার প্রথমে ইউরোপে আসছেন এবং তারপরে আমাদের এখানে আসবে। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হবে, অর্থাৎ তিনি কোন সঙ্গে এলে তার যে একটু আরাম হবে, বা তার যে একটা কোম্পানি বা তার সঙ্গে কথা বলার একটা লোক থাকবে, তার সঙ্গে আসার পথে তার যে বিরক্তি ভাব হবে না, সেই বিরক্তি ভাব দূর করার জন্য কিন্তু স্বামীজি পথ দেখিয়ে দিচ্ছেন যে তুমি যদি তাদের সঙ্গে আসো, তারা কিন্তু একই পথ ধরেই আসবে, তাদের পথ ধরে এলে কিন্তু তোমার কোনো রকম একঘেয়েমি হবে না, বরং আসার যে একটা ইচ্ছে বা উদ্যম সেটা কিন্তু আরো বেশি সজাগ থাকবে। মিস স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। মিস স্টাডির কাছ থেকে লাস্টে একখানা চিঠি পেয়েছি এবং সে সুখী হয়েছে, কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। কি চিঠিটা বড় একদমই কিছু হয়তো সেরকম সরস কিছু লেখা নেই, সেই জন্য বলছে শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়, অর্থাৎ লন্ডনে যা ছিল তার কাজ সেগুলো মনে হয় পণ্ড হয়ে গেছে, মিস স্টাডি সেটা চিঠিতে লিখেছে, তার জন্যই কিন্তু তিনি প্রচন্ডভাবে হতাশ হয়েছেন। অনন্ত ভালোবাসা জানবে ইতি, সদা ভগবত পদাশ্রিত, সদা ভাগবত অর্থাৎ ঈশ্বরের পদাশ্রিত অর্থাৎ পদে আশ্রিত বিবেকানন্দ। এবার তোমাদের যে চরিত্রগুলো বললাম সেই চরিত্রগুলো সম্পর্কে একটু জানাবো। মিস নোবেল, প্রথমেই বলি সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা।
স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এই দেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত রয়েছে। ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার উল্লেখযোগ্য বইগুলি হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। এরপরে দেখো মিস স্টার্ডি সম্পর্কে বলছে। মিস ই.টি. স্টার্ডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায়, মানে উত্তরাখণ্ডের যে আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। ইংল্যান্ডে যে বেদান্ত সোসাইটি আছে, সেই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠাতে এবং বেদান্ত প্রচার করাতে তিনি কিন্তু স্বামীজিকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিলেন। এরপরে বলছে মিস মুলার, সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছেন। তারপরে বলছে মিসেস সেভিয়ার, যাদের কথা বললাম, যিনি নারী সমাজের একজন শান্ত সৃষ্ট নারী বলে স্বামীজি তার উল্লেখ করেছেন। তো মিসেস সেভিয়ারের সম্পর্কে দেখো কি বলছে। ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মিসেস সেভিয়ার কি করেন না, মায়াবতী অদ্বৈত আশ্রম সেটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন। রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত। রামকৃষ্ণ সঙ্গে তাকে তিনি মাদার নামে কিন্তু পরিচিত। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। এরপর হচ্ছে সেভিয়ার দম্পতি, ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ার প্রসঙ্গে আমরা আগেই জেনেছি, স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড হচ্ছে স্বামীজির ওই বন্ধু, যার সঙ্গে মিস বুল এবং মিস ম্যাকলাউডের সঙ্গে আসার জন্য তিনি পরামর্শ দিয়েছেন মিস নোবেলকে, যিনি ইউরোপের পথ ধরে ভারতবর্ষে আসতেন তিনি। মিস ম্যাকলাউডের সম্পর্কে দেখো বলেছে, সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। কি হয়েছে না, তার যে জীবন ছিল সেটা স্বামীজির চিন্তা ভাবনা এবং বিশেষভাবে কাজের দ্বারা বিশেষভাবে তিনি অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল, নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী। তার তাহলে স্বামী ছিল বেহালাবাদক, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্য ভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। তো এই ছিল তোমাদের প্রত্যেকটা চরিত্র সম্পর্কে জানতে হবে, এগুলো পড়তে হবে। এবার আমি তোমাদেরকে কিছু কোশ্চেন আনসার সম্পর্কে কোশ্চেন আনসার পড়াবো, আলোচনা করে দেবো। তো দেখো এখান থেকে একটা প্রশ্ন আসে যে যারা এই দেশীয়দের ঘৃণা করে না, তো তখন প্রশ্ন আসে
এখানে যারা বলতে কারা তাদের সম্পর্কে লেখো। তো তখন তোমরা বলবে স্বামী বিবেকানন্দ তার চিঠিতে যারা বলতে সেভিয়ার দম্পতিদের কথা বলেছেন। মিস নোবেল ভারতে আসার আগে বিবেকানন্দ অন্যান্য বিষয়ের সঙ্গে তাকে এদেশে আগত ইউরোপীয় এবং অন্যান্য বিদেশি যারা ভারতের কাজে উদ্যোগী হয়ে আসতে চান তাদের সম্পর্কেও ধারণা দিয়েছেন। সেখানেই কিন্তু তিনি মিস সেভিয়ার এবং সেভিয়ার দম্পতির কথা বলেছেন। মিসেস সেভিয়ার এবং তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়ার বেদান্ত প্রচারের কাজে নিয়োজিত ছিলেন এবং স্বামীজির ইচ্ছাতেই তারা মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। ইউরোপীয় হওয়া সত্ত্বেও এদেশের মানুষের প্রতি তাদের কোনো ঘৃণার ভাব ছিল না। এদেশের মানুষের উপরে প্রভুত্ব করার কোনো চেষ্টাও তারা করতেন না। তবে সেভিয়ার দম্পতি যে কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই স্বামী বিবেকানন্দ তাও বলেছেন। তবুও সহকর্মী হিসাবে তারাই বেশি গ্রহণযোগ্য হবেন বলে স্বামীজি মিস নোবেলকে মত দিয়েছেন। আবার শেষ এই জায়গা থেকে প্রশ্ন আসে যে মিস স্টার্ডি তিনি হতাশ হয়েছিলেন কেন? না, লন্ডনের কাজ পণ্ড হওয়ায় মিস স্টার্ডি হতাশ হয়েছেন বলে এই চিঠিতে তার হতাশা ফুটে উঠেছে। মিস স্টার্ডির চিঠিটি কেমন ছিল? বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশায় পূর্ণ। আমার পরামর্শ এই যে স্বামীজি এই যে এখানে আমার পরামর্শ এই যে এখান থেকে প্রশ্ন আসে, স্বামীজি মিস নোবেলকে কি পরামর্শ দিয়েছে? তখন বলতে হবে স্বামীজি পরামর্শ দিয়েছেন মিস নোবেল যেন মিস ম্যাকলাউড এবং মিস বুলের সঙ্গে এই দেশে আসেন। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে। তারপরে এই জায়গাটা থেকে আসে সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। এখানে প্যারি ফ্যাশনের পোশাক বলতে কি বোঝানো হয়েছে? প্যারি ফ্যাশন বলতে বোঝানো হচ্ছে ফ্রান্সের, আমি তোমাদের এখানে একটু লিখে দিই, ফ্রান্সের প্যারিস শহরের ফ্যাশন অনুযায়ী তৈরি পোশাককে কিন্তু এখানে বোঝানো হয়েছে। আরেকটা কথা সার্বিকভাবে বলি যে এখানে যে মিসেস সেভিয়ারদের কথা বলা হয়েছে, মিসেস সেভিয়ারদের শ্রেষ্ঠ কীর্তি কি ছিল? না, মিসেস সেভিয়ারের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে স্বামীজির ইচ্ছাই বেদান্ত প্রচারের উদ্দেশ্যে মায়াবতী অদ্বৈত আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ধীরা মাতা কে ছিলেন? এভাবে ছোট ছোট প্রশ্ন আসে। স্বামীজির শিষ্যা মিসেস সারা বুল, তিনি অনেক চিঠিতে ধীরা মাতা নামে সম্বোধন করেছেন স্বামীজি তাকে। এইভাবে কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে এবং সর্বোপরি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এখানে আসে একদম প্রথম দিকে যদি আমরা যাই, এই পোর্শনটা থেকে প্রচুর প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? তোমরা বলবে স্বামী বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্যই তাকেই সেই নারী হিসেবে স্বামীজি ভেবেছেন যাকে এই দেশের ভীষণ প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহী সমকক্ষ বলেছেন। কারণ একজন সিংহীর মধ্যে যে প্রকৃত সৎ গুণগুলো থাকা উচিত, যে বিশিষ্ট গুণ থাকা উচিত, সেই সবগুলোই কিন্তু তার মধ্যে আছে। তার জন্য কিন্তু তাকে প্রকৃত সিংহী বলে উল্লেখ করেছেন। এবং লাস্টে বলি, সর্বোপরি
যে চিঠিটা লেখা হয়েছে সেই চিঠিতে মানে তোমাদের যদি বিষয়বস্তু সম্পর্কে বলে বা অনেক সময় প্রশ্ন আসে কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন, তখন তোমাদেরকে বলতে হবে স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির চিঠি পড়ে তিনি জানতে পেরেছেন মিস নোবেল ভারতে এসে তাকে ভারতবাসীর সেবায় নিজেকে নিযুক্ত করতে আগ্রহী। তাই স্বামীজি এই চিঠির মাধ্যমে তাকে সব দিক বিবেচনা করার জন্য উপদেশ দিয়েছেন। তবে তিনি তার মনের আবেগ প্রকাশ করে জানিয়েছেন যে তার মতো নারীর খুব প্রয়োজন ভারতবর্ষকে উদ্ধার করার জন্য, বিশেষ করে ভারতবর্ষের নারী শিক্ষা বা নারী সমাজের জন্য। তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেছেন। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ওখানে উল্লেখ করতে হবে। আশা করছি তোমাদের কোনো অসুবিধে নেই, তোমরা চরিত্রগুলো ভালোভাবে পড়বে, তাহলেই হবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি।